আমাদের অনেকের জীবনেই কিছু না পাওয়া ভালোবাসা থাকে, যেগুলো পূর্ণতা পায় না ঠিকই, কিন্তু তার স্মৃতি ভাবনার আনাচে কানাচে রয়েই যায়। হয়তো সেই ভালোবাসা আবার নতুন করে ফিরে যাওয়ারও কোনো উপায় থাকে না, কিন্তু তাকে অস্বীকারও করা যায় না। তা একান্তই ব্যক্তিগত, তা একান্তই নিজের। এইরকমই মুহূর্তের কোলাজের বুনেটে বাঁধা একটা গল্প নিয়ে আজ হাজির হচ্ছি আপনাদের সবার কাছে। গল্পটি রচনা ও পাঠ করেছি আমি, অভিজিৎ চৌধুরী। তাহলে শুরু করছি ভয়েস ফ্রম দ্য ক্রাউডের মন খারাপের প্রেসক্রিপশন থেকে আজকের গল্প মেঘ পলাশের প্রান্তরে। ঝোড়ো হাওয়ার জোরদার ঝাপটানিতে হঠাৎই কাঁচা ঘুমটা ভেঙে গেল পেখমের। আধো আধো ঘুমন্ত অবস্থাতেই বিছানার মধ্যে ধরফড়িয়ে উঠে বসল সে। খানিকক্ষণ নিজের মধ্যেই অদ্ভুতভাবে ডুবে থাকার পর যখন ও চোখ দুটো ঘরের জানলার দিকে পড়ল, দেখতে পেল বাইরে তখন মারাত্মক ঝড়, সাথে অঝোরে বৃষ্টি পড়ছে। ওর খুব শখের ফ্যাব ইন্ডিয়ার পর্দাগুলো বোধহয় এতক্ষণে বৃষ্টির ছাঁটে পুরোপুরি ভিজে গেছে। কিছুক্ষণ একটানা জানলার দিকেই চেয়ে থাকলো পেখম, যেন এমন একটা রাত সে অনেকটা সময় পরে দেখছে। এতটা চঞ্চল অথচ প্লিজিং, এতটা শব্দের ঝনঝনানিতে ঘেরা অথচ শান্তির। যেন এই রাতটা আদুরে খামে মোড়া গোপনীয় কোনো চিঠি, যা ওর জন্যই হয়তো কেউ পাঠিয়েছে বহু দূর থেকে। আস্তে আস্তে বিছানা থেকে উঠে পেখম জানলাগুলো বন্ধ করার জন্য যখন একটু একটু করে সামনে এগিয়ে গেল, জানলার কাছে পৌঁছে পেখমের আচমকাই মনে হলো আরো কিছুক্ষণ সেখানে না হয় দাঁড়িয়ে থাকা যাক। এমনি জীবনে বহু সময় বহুবার অনেকটা সময় থমকে থেকেছে সে। কখনো কখনো মনের ডাকবাক্সে জমিয়ে রাখা ভীষণ ছটফটে একগুঁয়ে কিছু ইচ্ছে পূরণের জেদে, আবার কখনো কোনো দিনও শেষ না হওয়ার অপেক্ষাতে। তাই আজ এইটুকু সময় অহেতুক তাড়াহুড়ো করেই বা কি লাভ? তার চেয়ে বরং এখন একটু নির্ঝঞ্ঝাট ভাবে নিজের জন্য থমকে থাকা যাক না। সামনের উঁচু উঁচু বিল্ডিংগুলোর জন্য সচরাচর গোটা আকাশটাও পুরোপুরি দেখতে পায় না পেখম। এমনিতেও আকাশের সাথে সাক্ষাৎ বলতে সকালে উঠে রোজনা মচায় সামিল হওয়া আর রাতে ঘুমোতে যাওয়ার আগের সময়টুকুই। এর চেয়ে বেশি সময় কোথায় পায় সে? নামি এক প্রাইভেট স্কুলের ইংলিশের টিচার পেখম। যদিও খুব অল্প সময় স্কুলের বাচ্চাদের সাথে বেশ মিলেমিশে গেছে সে, বাচ্চারাও খুব ভালোবেসে ফেলেছে ওকে। তবুও স্কুলের প্রিন্সিপালের খুব কড়া নির্দেশ, বাচ্চাদের এত প্যাম্পার করা যাবে না। তাতে নাকি এরপরে স্টুডেন্টরা টিচারকে মানতে চাইবে না। এই যুক্তিটা যদিও খুব খাজা মনে হয়েছে পেখমের, একেবারেই কানে নেয়নি। আসলে ও কোনোদিনই বিশ্বাস করে না যে ভয় দেখিয়ে অতিরিক্ত শাসন করে স্বতঃস্ফূর্তভাবে কিছু আদায় করে নেওয়া যায়। তাছাড়া শিশু মনের সঠিক বিকাশ ঘটাতে তো স্নেহ, আদর এগুলোই আখেরে সবার আগে প্রয়োজনীয়। শুধু টাস্ক করিয়ে নেওয়াটাই তো একজন টিচারের বেসিক রেসপন্সিবিলিটি নয়। সাত প্যাচ ভাবতে ভাবতে হঠাৎই পেখমের খেয়াল হলো, কাল তো শ্রীলেখার বিয়ে। এই রে, কাল তাড়াতাড়ি উঠতে হবে। কি পরে যাবে, বিয়েতে কি পরবে, তার সাথে ম্যাচিং জুয়েলারি, লিপস্টিক, হ্যান্ডব্যাগ, এমনিতেও এখনো কিছুই ঠিক করতে পারেনি। অথচ এই পেখমই কলেজ লাইফে স্ত্রীর বিয়ে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। সাফ জানিয়ে দিয়েছিল স্ত্রীকে ওর ইনভিটেশন যেন মাসখানেক আগে থেকে থাকে,
Actually, they were just hangout friends. They used to call them soulmates. And ironically, কালো শ্রীর বিয়েতে সময় মতন পৌঁছাতে পারবে নাকি পেখম জানে না। Perhaps time changes everything. No, not everything possibly. এই যে ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্প পোস্টটা, সে তো এক ফোঁটাও বদলায়নি। জবে থেকে এই ফ্ল্যাটে এসেছে পেখম, ওকে ঠিক ওখানেই নির্বোধের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছে। রোজ রাতে ওই ল্যাম্পপোস্টেরা হলদে আলোর ঝলকানি পেখমের ঘরের ডান দিকে দেওয়ালে এলো পাতারি কি সব আঁকি বুকি কাটে। সেই আলোর নরম উষ্ণতাও পেখম অনুভব করে। সে ঘুমোতে যাওয়ার আগে পেখমের কপালে হাত বুলিয়ে দেয়, চুলে বিলি কেটে দেয়। সেই স্পর্শে কোনো স্বার্থপরতা নেই, সেই স্পর্শ মায়ের মতো। সেই ছোঁয়া স্বচ্ছ নিটোল বন্ধুত্বের। জানলাগুলো বন্ধ করে পেখম আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এবার চোখটা আস্তে আস্তে বুঝে আসছে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নিয়ে গ্যালারি ঘেঁটে কার ছবির উপর যেন আঙুল বোলাতে লাগলো থেমে থেমে। চোখটা আরো ঝাপসা হয়ে আসছে। আর ওই বিশেষ ছবিটা ঝাপসা চোখে দেখতেই বিশেষভাবে ভালো লাগে পেখমের। স্পষ্ট চোখে দেখলেই তো কিছু কিছু মানুষ কোথায় যে হারিয়ে যায় কোনো ঠিকানা রেখে যায় না। মাঝে মাঝে ফিরে আসে তাদের মর্জি মতন, আবার নিরুদ্দেশ হয়ে যায় কিচ্ছুটি টের না পেতে দিয়েই। তারপর অনেক হাতড়ালেও কাকুতি মিনতি করলেও তাদের খোঁজ পাওয়া যায় না। গ্যালারিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে পেখমর খুব প্রিয় একটা গান চালিয়ে চোখ দুটো পুরোপুরি বন্ধ করে নিল। 8/10 পেখমের ঘরে শূন্যতা তার প্রিয় কথাগুলো আপন ভোলার মতো আওড়াতে লাগলো। পাক্কা 25 মিনিট রথতলা ট্রাফিকে আটকে থাকার পর সৌভাগ্যবশত পেখমের ক্যাব এখন ধুকে ধুকে এগোতে শুরু করেছে। চোখে মুখে অস্বাভাবিক রকমের বিরক্তির ছাপ যে ফুটে উঠবেই তা খুব একটা বেশি অপ্রত্যাশিত নয়। এমনিতেই যথারীতি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে পেখমের। কোনো মতে স্নান আর ব্রেকফাস্ট সেরেই খুব ক্যাজুয়াল ড্রেসেই বেরিয়ে পড়েছে। অগত্যা ব্যাগটাও ঠিকমতো গোছানোর সময় ছিল না। কি কি যে নিয়েছে আর কি কি ফেলে এসেছে তা বরাবরের মতোই খেয়াল করেনিও। স্ত্রীর কাছে আজ বড্ড ঝাড় খাবে। দু একটা কাঁচা কাঁচা শুদ্ধ বাংলা বাক্যও শুনতে পারে। কাকিমাও ছেড়ে কথা বলবেন না। কথা ছিল 8টা-9টার মধ্যে পৌঁছে যাওয়ার, আর এখনই প্রায় 11:30। সত্যি কাল একটু নিজের বদ অভ্যাসের সাথে আপোষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা উচিত ছিল ওর। এত কিছু ভাবতে ভাবতে ঠিক যখন পেখম প্রায় গাড়ি জানলার কাছে মাথা হেঁটিয়ে আরো একবার অনতিক্ষণের জন্য ঘুমিয়ে পড়ার ফোন দিয়ে আসছিল, ড্রাইভার খেঁকিয়ে কাকে যেন জিজ্ঞেস করে উঠল, মাতৃ জুয়েলার্সটা কোন দিকে ভাই? বাইরে থেকে কেউ হয়তো স্যার হাত নাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল, যেন মুখে কথা বললে অত্যাধিক এনার্জি চলে যাবে, কিংবা শব্দ বাঁচাও আন্দোলনের সঙ্গে সে হয়তো খুব সিরিয়াসভাবে যুক্ত। এখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা তথাকথিত স্মার্ট যুগ। ভালো লাগাটাকেও আমরা বুড়ো আঙুল পাঠিয়ে অনুভূতিগুলো ইমোজি স্টিকারের মাধ্যমে প্রকাশ করি।
আসলে সময়টাই বড্ড টালমাটাল, নড়বড়ে। ক্যাব কাঠপোল ছাড়িয়ে গেছে। এই রাস্তাগুলোর সাথে আবার বহু বছর বাদে দেখা হচ্ছে পেখমের। এখানে কত স্মৃতি, কত গোপনীয়তা ফেলে গেছে সে। আজ এতদিন বাদেও চারপাশটা একটুও পাল্টায়নি, যেন কেউ খুব যত্ন করে সবটা গুছিয়ে একই রকম রেখে দিয়েছে শুধু পেখমের জন্য। মাতৃ জুয়েলার্সের সামনে এসে ক্যাব থামল। ফোনের দিকে তাকিয়ে দেখল প্রায় 12:15। ভাড়া মিটিয়ে পেখম পা টিপে টিপে হাঁটতে লাগলো স্ত্রীর বাড়ির দিকে। অদ্ভুতভাবে যতটা এক্সাইটেড পেখমের হওয়ার কথা ঠিক ততটা সে নয়, বরং ভিতরে ভিতরে একটু টেন্সটি বটে। অবশ্যই স্ত্রীর বিয়ে, পেখম ইজ জেনুইনলি হ্যাপি, কিন্তু আজ তো আর স্ত্রী অন্যান্য দিনের মতন ওর সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প জুড়ে দিতে পারবে না। কাকিমাও হাজার একটা কাজে ব্যস্ত থাকবেন, বাড়ি ভর্তি লোকজন থাকবে, কাউকেই তো সেভাবে চেনে না পেখম। হ্যাঁ, কয়েকজন চেনা বন্ধু বান্ধব হয়তো থাকছে, কিন্তু তাদের সাথেও তো সেইভাবে আর যোগাযোগ নেই ওর। আকাশ পাতাল ভাবতে ভাবতে পেখম ফাইনালি গিয়ে পৌঁছালো স্ত্রীর বাড়ির সামনে। বাড়ির বাইরেটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। একটা ছোট্ট প্যান্ডেল মতো করা হয়েছে গেটের কিছুটা দূরে। বাইরে থেকেই পেখম ঘর ভর্তি আত্মীয় স্বজনের হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইল সে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফিঙ্গার ক্রস করে নিজের মধ্যে সাহস জগিয়ে সে ঘরে ঢুকে পড়ল, ঠিক যেমনটা গ্র্যাজুয়েশনের পরীক্ষার সময় করত। সে কি, শ্রী কোথায়? কাকু কাকিমা কাউকেই তো দেখতে পাচ্ছে না। এদিকে যাদের দেখতে পাচ্ছে একজনকেও চেনে না। গেল কোথায় ওরা? আদেও বাড়িতেই আছে তো, নাকি কোনো কাজে বেরিয়েছে সব? বিয়ের সময়তে তো আবার ছুটির শেষ থাকে না। এই আনো, এই খেও না, এখন অমুক সময়ের মধ্যেই ওখানে যেতে হবে, একটার পর একটা নিয়ম, রিচুয়ালস। এই এত কিছু তাক ঝাঁকের জন্যই বোধ হয় এই জন্মে আর বিয়েটা সারা হবে না পেখমের। ইউ বেচ, এতক্ষণে আসার সময় হলো তোর? পেখমকে পিছন থেকে ঝপ করে জড়িয়ে ধরল শ্রী। ও, আই এম সো সরি রে, আসলে দেরি হয়ে গেল। এই শোন, আজকে দিনে অন্তত কোনো ঢপের এক্সকিউজ দিস না। আফটার অল আই এম গেটিং ম্যারিড পিকু। এত বছর পর পুরনো বেস্টিকে সামনে পেয়ে স্ত্রীর জড়িয়ে ধরার তীব্রতা একটু বেশি হয়ে গেলেও ওর মুখ থেকে এই পিকু ডাকটা শুনে পেখমের মনের বয়স এক ঝটকায় যেন বছর চারেক কমে গেল। তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছে জানো? বন্ধুর বিয়েতে এত দেরি করে কেউ আসে? পাশ থেকে কাকিমার মায়া ভরা বকুনি গলায় পেখমকে বলে উঠল। সরি কাকিমা, আর হবে না। আর হবে না মানে? তুই কি বলতে চাইছিস, আমি আবার আরেকটা বিয়ে করব? হ্যাঁ, হলে খারাপ হয় না। ভাই, ভালো একটা ছেলে খুঁজে দিস। শ্রীর সেন্স অফ হিউমার বরাবরই খুব বিয়ার, তবু তা খিলখিলিয়ে হেসে উঠতে বাধ্য করবেই। এতক্ষণে পেখমে একটু স্বস্তি বোধ হচ্ছে, যেন আবার সব কিছু খুব ফ্যামিলিয়ার মনে হচ্ছে। স্ত্রীর বেডরুমে খাটের উপর ব্যাগটা রেখে পেখম একটু জায়গা করে বসল। এই ঘরটাতেও আজ স্বাভাবিকভাবেই লোকজন ভর্তি। কলেজ লাইফে পিজির খাবার থেকে যখনই মাঝে মধ্যে ভক্তি উঠে যেত পেখমে, যখনই খুব একা লাগতো, ও স্ত্রীর বাড়ি চলে আসতো। এই ঘরটাতেই সারা রাত জেগে ওরা কত গল্প করত, একসাথে কত ছেলে ফেসবুক প্রোফাইল স্টক করত। আর কাকিমার হাতের রান্না, আহা হা হা হা, ডিলিশিয়াস। কাকু কাকিমা ঘুমিয়ে পড়ার পর লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়ার, প্রেমিকের থেকে বিতাড়িত হয়ে অজস্রবার কান্নাকাটি করার গল্পগুলো এই ঘরের আনাচে কানাচে ছড়িয়ে আছে। মনে মনে যখন স্মৃতির সরণিতে সবেমাত্র হাঁটা লাগিয়েছে পেখম, অসম্পূর্ণ রেখে যাওয়া আরও একটা গল্পের মূল চরিত্রের ডাক পিছন থেকে ভেসে উঠল। চা চলবে? পেখম পিছন ফিরে তাকিয়ে দেখল নীল।
পেখম কিছু বলার আগে নীল বলে উঠল, ও তুই তো আবার চা খাস না। ঠিক আছে, দেখছি কফি পাওয়া যায় নাকি। পেখমকে কিছুই বলার সুযোগ না দিয়ে একাই বকবক করে নীল কফি আনতে চলে গেল। ঠিক এই জন্য নীলকে চেষ্টা করলেও কখনো পোষায়নি পেখমে। যখন দরকার সামনের মানুষটাকে কিচ্ছু বলতে দেয় না, আবার যখন দরকার নিজেই বিচ্ছিরিভাবে চুপ করে যায়। যদিও এবারে জোর করে একটু বেশি স্মার্ট সাজা নীলের এই প্রি প্ল্যান চেষ্টা পেখমের চোখে ধরা পড়তে বেশি সময় লাগলো না। তবুও ও প্রথমেই সেটা বুঝতে দিতে চাইল না, যেন পেখমও মনে মনে চাইছে নীলের এফোর্টসগুলোকে আরেকটু বেশি ঝালিয়ে নেওয়ার। ভালোই হলো, স্ত্রীর বিয়েতে একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর পেয়ে গেল পেখম। এবার সময়টাও দিব্যি কেটে যাবে। যদিও নীলকে ব্লু চেক শার্ট আর ডেনিম জিন্সের মন্দ লাগছে না, বিয়ার্ড লুকটাও ওর ছোটখাটো চেহারায় বেশ ম্যাচুরিটি এনে দিয়েছে। হ্যাঁ, চোখ দুটো একটুও পাল্টায়নি, আগের মতোই খোলাটে। কথা বলার ধরনটাও যেন সেই বোকা বোকা। নীল ফিরে এলো, কিন্তু কই হাতে চা বা কফির কাপ কিছুই তো নেই। সরি রে, কফি শেষ। তাই বলে চাটাও নিয়ে এলি না? না, একদিনের জন্য রোজকার অভ্যাস পাল্টানোটা ঠিক নয়। ইউ নো হোয়াট আই মিন। পাশে ফাঁকা চেয়ারটায় উজবুকের মতন বসে পড়ল নীল। পেখম ওর দিকে রেগে কটমট করে তাকালো, যেন এবার আরও একটু বেশি স্মার্ট সাজার প্রিটেন্ড করছে নীল। নীল অবশ্য সেসব কিছুই তোয়াক্কা না করে বাকিদের সাথে দিব্যি খিচুড়ে আলাপ জমিয়ে দিল, যেন এবারের হবু জামাই ওই। অফ, প্যাথেটিক। ভাগ্যিস 4 বছর আগে নীলকে রিজেক্ট করেছিল পেখম। পেখমকে ইমপ্রেস করার জন্য হাত ধুয়ে পিছনে পড়ে গিয়েছিল নীল। শ্রী আর নীল তখন একসাথে থিয়েটারটা করছে। ওদেরই দলের একটা আউটিংয়ে পেখম গিয়েছিল শ্রীর সাথেই। সেখানেই নীলের সাথে প্রথম পরিচয়। এখনো মনে আছে, মাঝ গঙ্গায় নৌকো দাঁড় করিয়ে কোল্ড ড্রিঙ্কস ফুরিয়ে যাওয়ায় গঙ্গার ওই অপরিষ্কার জলের সাথেই রাম মিশিয়ে খেয়েছিল ওরা। Those were the golden days, হ্যাঁ? তখন অবশ্য নীল পেখমের দিকে প্যাল প্যাল করেই তাকিয়েছিল। প্রথম একটু অ্যাবসার্ড লাগলেও পরে পেখম সেই অ্যাটেনশনটা বেশ এনজয় করছিল। কিন্তু কে জানবে, বাড়ি ফেরার পথে ওর শরীরটা এতটাই উইক হয়ে যায়, নীলকেই ওকে দমদম স্টেশন অব্দি ছেড়ে আসতে হয়েছিল। সাথে অবশ্য সৌম্য ছিল, তাই ট্রেনে সেইভাবে খুব একটা বাড়াবাড়ি রকমের কথা হয়নি। কিন্তু বাড়ি পৌঁছেই ফোনটা খুলতেই পেখম দেখে ফেসবুকে নীলের ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশন। সেই রাতেই ফোন নম্বরের আদান প্রদান। সেই থেকেই শুধু ওদের দুজনের কথা বলা শুরু। এই শোন, সকাল থেকে কিচ্ছু খাসনি না? মুখটাও তো কিরম শুকিয়ে পাঁচ হয়ে গেছে। চল চল চল, খেয়ে নিবি চল। কাকিমার কথায় সম্বিত ফিরে এলো পেখমের। কিন্তু কাকিমা শ্রী, আরে বাবা, শ্রীকে কি তুই এখন আর খুঁজে পাবি? ও তো এখন থেকেই সাজতে গুজতে ব্যস্ত হয়ে গেছে। তুই চল তো। নীলকে তো দেখতে পাচ্ছে না পেখম। অবশ্য সে তো ভীষণ ব্যস্ত না থাকলেও এড়িয়ে যাওয়ার জন্য আলাদা করে আজকে অজুহাতও সাজাতে হবে না। ঠিক আছে, তাতে পেখমের আবার কি যায় আসে? নীলকে ছাড়া কি চলবে না ওর? কমিউনিকেশন স্কিল ওরও মোটেও খারাপ নয়। কারোর দরকার নেই, একাই অ্যাডজাস্ট করে নিতে পারবে ও। কাকিমা এবং বাকি সবার সাথে হাঁটা লাগালো পেখম। বিয়ে বাড়িটা কিছুটা এগিয়েই শুনল। কাকিমার সাথে ঠাট্টা ইয়ার্কি করতে করতে সময়টা যে কখন পেরিয়ে গেল। অবশ্য মাঝে সাঝে পেখমের কৌতূহলময় চোখ দুটো এদিক ওদিক কাউকে যেন খুঁজছিল, হয়তো নিজেরই অজান্তে। খাওয়ার টেবিলে আপাতত শ্রী দুঃসম্পর্কের এক কাকিমা আর তার ছেলের সাথে বসে আছে পেখম। ছেলেটির ইচড়ে পাকা কথাবার্তা মোটেই হজম হচ্ছে না পেখমের। বড্ড অ্যানয়িং। নিজের ছোট ভাই হলে হয়তো এতক্ষণে ঠাস করে দুগালে সপাটে চড়ই বসিয়ে দিত। ওদিকে শ্রী, কাকু, কাকিমা এরাও ব্যস্ত বাকিদের আপ্যায়ন করতে।
পরিবেশন ঠিকঠাক হচ্ছে নাকি সেদিকে তো নজর রাখতেই হবে। তবুও এত ইরিটেশনের মধ্যে ঠিক করে কি করে খাবে সেই দুশ্চিন্তায় যেন পেখমের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করলো। আর যাই হোক, এখানে মেজাজ হারানো চলবে না, ঘেঁটে ঘা হয়ে যাবে নালে ব্যাপারটা। বুঝতে পারি। মুখে কিরম যেন একটা নায়ক মার্কা মুচকি হাসি নিয়ে নীল পাশে এসে প্রশ্নটা হাওয়ায় ছুড়ে দিল। আমাকে বলছিস? খেলাটা পেখমেরও অচেনা নয়। অবভিয়াসলি আমি তো আর ওদের উঠে যেতে বলতে পারি না। তোর পাশের চেয়ারটা ফাঁকাই আছে, তাই না আমি ভাবলাম আমার পাশে বসতে তোর অসুবিধাও তো থাকতে পারে। হ্যাঁ, একটা অসুবিধা তো আছেই। কি? আমি কিন্তু খাওয়ার সময় গ্লাসে বারবার জল ভরে দিতে পারবো না। ইট রিয়েলি ডিস্ট্র্যাক্টস মি। খাওয়ার থেকে পুরো কনসেন্ট্রেশনটাই সরে যায়। ওহো, আই সি। আগাম সতর্কবার্তা দিয়ে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। পাশের চেয়ারটা টেনে ধপ করে বসে পড়ল নীল। পেখম একটু ইতস্তত হয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। রাগের পারদটা যেন আরো কয়েক ডিগ্রি উপরে চড়িয়ে দিয়েছে নীল। হঠাৎ নীলে ফোনটা বেজে উঠল। রিংটোনে রাখা এই গানটা এককালে খুব শুনত পেখম, এখন আর শুনে না। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট খেতে বসলাম। তুমি খেয়েছো? এই শোনো না, জ্বরের ওষুধটা খেতে ভুলে যাওনি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুমি রেস্ট নাও। আমি তোমাকে খেয়েই বিকেলের দিকে কল করছি। হ্যাঁ রে বাবা, টেক্সট করতে থাকবো। বুঝতেই তো পারছো এদিকে কাজের শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা। ফোনটা রাখতে রাখতেই নীল আর চোখে পেখমের দিকে তাকানোর ভঙ্গিতে বুঝতে পারল পেখম গরুটা সামান্য কুচকে প্রশ্নময় চাউনিতে নীলকে মাপছে। কে? গার্লফ্রেন্ড? নীলের আন্দাজগুলো চট করে ভুল হয় না। ওয়েল, হ্যাঁ। বাহ, স্ত্রীর মুখে শুনেছি এর আগে, যদিও সরাসরি জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নিবি, তাই তো? না, সেরকম কিছুই নয় অ্যাকচুয়ালি। আরে বাবা, এতে এত হেজিটেট ফিল করার কি আছে? তুস, এসব ছাড়, খাওয়ার দিকে মনোযোগ দেওয়া যাক। পেখমের আটকে আটকে যাওয়া কথা থামিয়ে দিয়ে নীল ব্যাপারটাকে মজার ছলে স্বাভাবিক করে নিল। ওর স্বভাবে সামলে নেওয়ার গুণটা সেই জন্ম থেকে ঈশ্বর ইনবিল্ড করে দিয়েছেন। আর পেখমের অস্থিরতা সামলে নেওয়ার ব্যাপারটা নীলের কাছে নতুন কিছু একদমই নয়। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। সারাদিনের উস্কো খুস্কো আকাশের তেজও এখন খানিকটা ঢিমিয়ে এসেছে। বাতাসে সাদা বারান্দায় টুকরো টুকরো লালচে মেঘের হাতছানি। বেলা শেষে পাখিদের সুরেলা আলাপচারিতা, চারপাশে মিশে থাকা আবদারি ছোঁয়ার রেশ, সব কিছুই যেন অন্যরকম কিছু ইঙ্গিত দিচ্ছে। নীলের সিগারেট শেষ, আর খাওয়ার পরে একটু সুখের টান দিয়ে ভিতরটাকে ঝাঁঝিয়ে নেওয়ার অভ্যাস বাঙালি আজন্ম ছাড়তে পারবে না। স্বয়ং সত্যজিৎ বাবু অপর্ণার হয়ে অপুকে খাওয়ার পরে একটা করে সিগারেট খাওয়া অনুমতি দিয়েছিলেন। কিছু অভ্যাস আদতে কু দেখালেও তা আনন্দের কাছে সুই হয়। পেখমেরও আর একা একা ভাল লাগছে না। কমিউনিকেশন স্কিলের আত্মসন্তুষ্টিকে জোড়া হাতে নমস্কার জানিয়ে সে এখন নীলের সাথেই হাঁটছে। আর হ্যাঁ, খাওয়ার পরে একটা সিগারেট না হলে পেখমেরও ঠিক চলে না। অ্যান্ড ফর্চুনেটলি নীলও একদম জেন্ডার বায়াস নয়। ভেদাভেদটাও শুধু মানুষের রুচির ক্ষেত্রেই করে, সিগারেটের ক্ষেত্রে নয়। সিরোই কাকিমার ছেলেটা প্রচণ্ড অ্যানয়িং। হ্যাঁ, টিচার মানুষদের একটু গুরুগম্ভীর পড়ুয়া বাচ্চাটা বেশি ভালো লাগে। এই শোন, জেনারেলাইজ করিস না। আই জাস্ট লাভ কিডস। তাই বলে এই বয়সে পেকে ঝুনো হয়ে যাওয়া বাচ্চাগুলোকে আমার জাস্ট সহ্য হয় না। হি ওয়াজ কনস্ট্যান্টলি চিউইং মাই হেড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার একটু শান্ত হ। এখনও 5-6 ঘন্টা আরও ওকে সহ্য করতে হবে।
সবটুকু রাগ এখনই খরচ করে ফেললে পরে অ্যাঙ্গার রিলেটেড ক্রাইসিস হতে পারে কিন্তু। এই, আর ইউ পুলিং মাই লেগ? না রে, পা ধরে টানাটানি করার অভিপ্রায় এই মুহূর্তে আমার একদমই নেই। অনেক খেয়ে ফেলেছি, পেটের যা ভরাট অবস্থা, তাতে আর 2-3 দিন মুড়ি বাতাসা খেয়ে কাটিয়ে দিলেও চলবে। রাতে কি করবি? নাও প্লিজ ডোন্ট টেল মি ইউ ক্যান স্কিপ বিরিয়ানি। না, সেটাও ঠিক নয়। দেখছি, যদি তার আগে প্রকৃতির ডাক আসে একবার, তাহলে গোল টেবিল মিটিং বসে একটা সিদ্ধান্তে আসা যাবে না হয়। সেক্ষেত্রে সন্ধেবেলা 1 কাপ গরম চা মাস্ট, সাথে যদি একটা সিগারেট থাকে না, দ্যাট উইল বি আ বোনাস পয়েন্ট। তুই বান্ধবীর বিয়েতে এসেছিস নাকি পেট পরিষ্কার করতে? দুজনেই বিকটভাবে হেসে উঠল একসাথে। ফুরফুরে সতেজ বিকেলটা হয়তো কপাল চাপড়াচ্ছে। ওদের কথাবার্তা বিষয়বস্তু শেষমেশ কিনা পাকস্থলী ঝাড় পচে গিয়ে ঠেকলো। আমরা কি সিগারেটের দোকানটা মিস করে গেলাম, নাকি বন্ধ? কিন্তু এতক্ষণে তো খুলে যাওয়ার কথা। নীলের গলায় খানিকটা উৎকণ্ঠা প্রকাশ পেল। আমিও তো খেয়াল করিনি। তা করবি তো? করছি তো। পেখমের কথার ভাঁজে এবার নীল অল্প স্বল্প অপ্রস্তুতে পড়ার আগেই পেখম মজার ছলে বলে উঠল, চিল, আই ওয়াজ জাস্ট কিডিং। সত্যি হলো আমি কিছু মনে করতাম না। এবার নীলের পাল্টা কথার তীরে পেখম হোঁচট খেল বেখেয়ালি। আচ্ছা, থিয়েটারটা এখন আর করিস? টপিক ডাইভার্ট করছিস? সিরিয়াসলি বল না। না, বছর 3 হলো ছেড়ে দিয়েছি। প্রাইভেট ফার্মে শিফটিং ডিউটি, ওয়ার্কিং লোড প্রচণ্ড বেশি। তাছাড়া লায়াবিলিটিস বেড়েছে, ন্যাচারালি আর্নিংটাও বাড়াতে হবে। কাকু কাকিমা কেমন আছে? আর তোর ভাই বোন? ভাই বোন তো ভালোই আছে। বোনের নেক্সট ইয়ারে উচ্চ মাধ্যমিক, ভাই এই 11-এ উঠল। মায়ের হাঁটুর ব্যথাটা খুব ভোগায়, একটানা মেশিনে কাজ করতে হয় তো, বারণ করি, শোনে না। আসলে বরাবরই দাঁতে দাঁত চেপে লড়াই করে এসেছে তো, দুম করে অন্যের ওপর নির্ভরশীল হতে চায় না, সে আমি যতই নিজের ছেলে হই। বাবা আগের থেকে অনেকটা সুস্থ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হাঁপিয়ে যায় এখন। মেজাজটাও একটু খিটখিটে হয়ে গেছে। অবশ্য ক্যান্সারের মতো রোগ থেকে সার্ভাইভ করে আসার পরে শরীরে তো একটু এফেক্ট পড়বেই। হ্যাঁ, তুই বলেছিলি কাকুর ব্যাপারটা, তোর মনে আছে? শোন, এইটা ভুলে যাওয়ার মতো ইনহিউম্যানও যে আমি নই, হোপফুলি তুই সেটা জানিস। তা কোনটা কোনটা ভুলে গেছিস? ভুলে যাওয়ার মতন এক্সট্রিম লেভেলে খারাপ তুই কোনোদিন কিছু করিস নি। আই থিঙ্ক ইউ আর ফরগেটিং সামথিং। অডিও স্টোরি কথা বলছিস তো? সে কি, তুই এটাও বলিসনি? নীল, আমরা সেসব কিছুই মনে রাখি যা আমরা মনে রাখতে চাই, ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। আবার সেসব কিছুই ভুলে যাই যা আমাদের কখনো বদারই করেনি। হ্যাঁ, এইবার ঠিক আছে। আমার অডিওটা থেকে যথেষ্ট বদার করেছিল। যা রেগে গেছিলি। রেগে এই জন্য গেছিলাম কারণ সরাসরি আমার নাম নিয়েছিলিস। এমনিতে আই আর্নেস্টলি লাভ দ্যাট, কিন্তু এখন আমি বলবো নামটা নিয়ে তুই ঠিক করিসনি। হ্যাঁ, এখনও কি আরেকবার ক্ষমা চেয়ে নিতে হবে তাহলে? লেখাটাও কি ছেড়ে দিয়েছিস? পেখম নীলের চোখে চোখ রেখে প্রশ্নটা করল। এরপর কিভাবে প্রসঙ্গটা পাল্টে দিতে হয় তা নীলের জানা ছিল, কিন্তু নীলের মনও যেন আরও কিছুক্ষণই প্রশ্ন উত্তর পর্বে পাউন্ডুলের মতো ভাসতে চাইল। পাখিরা ঘরে ফেরে আদরের পিছু টানে, গোধূলিও ক্লান্ত হলে নদীর খোঁজ করে। শীতের সন্ধ্যের ঘুমে চোখের আত্মীয় শব্দ। মানুষ ক্রমশ স্থিমিয়ে গেলে স্বপ্ন দেখে চলাই শর্ত। যেভাবে পাতা ঝরে আবারও জন্মায়, আমাদেরও দেখার হবে নদীর সীমানায়।
ইটস জাস্ট বিউটিফুল নীল। জানি, কিন্তু এটা সৌম্যর লেখা। বাংলা এত গুছিয়ে লিখবো আমি? এই, সৌম্যকে মনে আছে তো তোর? কথার মাঝখানে সে আগের মতন বোকা বোকাভাবে হেসে উঠল নীল। মনে থাকবে না আবার? স্ত্রীর সাথে ওর কিছু ছিল তো, তাও কি সেই দুঃখেই এলো না? স্ত্রীর বিয়েটা নিতে পারবে না বলে? হুস, ও চরম ল্যাতকো রয়েছে। এখনো ফোন করেনি মানে নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। নীল একটু হেসে কথাটা উড়িয়ে দিল। যদিও সে জানে সৌম্য কেন ইচ্ছা করিয়ে আজ আজ দেরিতে আসবে। নীল, ইউ ইউজ টু রাইট শায়রিস, রাইট? সেগুলোর মতো তো শোনাতে পারতিস একটা। দুস, ওসব কি আর মনে আছে নাকি? তাহলে নতুন কিছু শোনা। না রে, এখন আর লেখা টেখা আসে না। আই ডোন্ট আই ডোন্ট ফিল দোজ ভাইবস লাইক বিফোর। সেই সব পাত্তারি কবেই চুকিয়ে দিয়েছি। ভাও খাচ্ছিস? বললাম না, অনেক খেয়ে ফেলেছি, পেটে আর জায়গা নেই। নীলের এই কথায় কথায় এড়িয়ে যাওয়ার প্রিটেনশিয়াস কায়দা পেখমের মোটেই মনে ধরল না। খানিক অভিমান জড়ানো স্বরেই সে বলল, চল এবার তাহলে ফিরে যাওয়া যাক। অনেকটা দূরে চলে এসেছি আমরা। গল্প করতে করতে দোকানগুলো মিস করে এসেছি। তাছাড়া তাছাড়া আই এম ফিলিং টায়ার্ড নাও। এই বলে ঠিক যখন পেখম গুমড়ে যাওয়া মুখটা ঘুরিয়ে ফিরে আসার জন্য পা বাড়ালো, পিছন থেকে ভেসে এলেও সেই অসম্পূর্ণ রেখে যাওয়া গল্পের মূল চরিত্রের চেনা পরিচিত কণ্ঠ। ये जो लफ्जों की तन्हाई है, ये अक्सर सांसों सी लगती है। न रंग न सूरत, न आंखें न हंसी, सिर्फ उनकी खामोशियां चुभती है। बंद हो जो दरवाजे, वहां नहीं रुकते हैं ये कदम। लफ्जों की आवाज से न भरते हैं जख्म। जब जब देखती है वो झुका के नजर, न जाने क्यों धड़कने अपना लिहाज छोड़ देती है। চতুর্দিকের কোলাহল মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দুজন দুজনের কাছে না চাইতেও আত্মসমর্পণ করল, একটাও শব্দ না বলে, নির্বাক থেকেই। বাসন্তী রঙের নকশি কাঁথা স্টিচের শাড়ি, গাঢ় কালো রঙের ফুল স্লিভ ব্লাউজ, দু হাতে কয়েকটা রং বাহারি চুড়ি, কানে তামাটে রঙের অক্সিলাইজড কানের দুল, নাকে প্রজাপতির আকারে ছোট্ট নাকছাবি, আর ঠোঁটে ঠোঁটে জোরালো লাল রঙের লিপস্টিকে পেখমকে আজ অভূতপূর্ব সুন্দরী লাগছে। চুলটা এখন আর দুপুরের মতো খোলা নেই, তরতাজা একটা জুঁই দিয়ে পরিপাটি করে খোঁপা বাঁধা। সেই গন্ধে ম ম করছে আশপাশটা। এতটা স্নিগ্ধ, এতটা মায়াবী রূপে পেখমকে আগে কখনো দেখেনি নীল। যেন ভরা পূর্ণিমার জ্যোৎস্নার চকচকে আলো এই সৌন্দর্যের কাছে নিমেষে ফিকে হয়ে যাবে। যেন এই দামাল ঝাঁঝের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যে ছাতিম গাছও বাতাসে ঠেলে দেবে তার সুগন্ধ। তবু শেষমেশ আর পেরে উঠবে না। নির্ঘাত নির্ঘাত আজ বিয়ে বাড়িতে অনেক ছেলেই পেখমের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। কেউ কেউ হয়তো ওর মুগ্ধতায় বিভোর হয়ে সরাসরি প্রেমের প্রস্তাবও নিয়ে এসে হাজির হতে পারে। আর নীল নীল তো প্রত্যাশিতভাবেই সেই ম্যারমানের ব্লু পাঞ্জাবি আর পায়জামা, গায়ে শুধু একটা ওভারকোট জড়িয়ে নিয়েছে। বিয়ে বাড়ির জন্য আলাদা করে ওভার এক্সপোজ সাজগোজ ওর কোনো কালই খুব একটা বেশি পছন্দ নয়। তাছাড়া পেখমকে কে কিভাবে নোটিস করছে তাতে নীলের আবার কি যায় আসে? সে এখন অনেক বেশি মেন্টালি স্টেবল। হি ইজ ইন এ সিরিয়াস রিলেশনশিপ অ্যান্ড তুলিকাকে সবটুকু নিংড়ে দিয়েছে, সবটুকু। নীলকে আজ অব্দি এতটা টলারেট কেউ করেনি।
ওর ছেলে মানুষই, ওর দাবি দেওয়া, ওর জীবনে না পাওয়া, ওর এক রাশ নিঃসঙ্গতা, ওর অনুভূতির পরতের পরতের সূক্ষ্মতা দিয়ে তুলিকা খুব যত্ন করে এক নতুন নীলকে গড়ে তুলেছে ওর লাগামহীন ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসা নীলকে পূর্ণতা দিয়েছে, মানসিক আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের খোঁজি তো নীল এত বছর যাবৎ করে এসেছে কত কত মানুষের মধ্যে দিয়ে। কেউ ওকে ওর মতন করে অ্যাকসেপ্ট করেনি। নিজেদের দরকারে ব্যবহার করে ফুরিয়ে যাওয়া পৃষ্ঠার মতন দ্বিধাহীনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। জোর করে অবশ্য কাউকে আটকে রাখবার চেষ্টা নীল আজ অব্দি করেনি। হ্যাঁ, আঁকড়ে বাঁচার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসার দরকারটা প্রথম দিক থেকেই নীলের বেসিক নিডসের তালিকায় সর্বপ্রথম স্থানে বিরাজ করত। তুলিকায় প্রত্যেকটাই মিটিয়েছে শুধুমাত্র আজন্ম একসাথে থেকে যাওয়ার টানে। Undoubtedly, they are enormously pleased with each other. কিন্তু আজ পেখমকে এইভাবে এতটা সামনাসামনি দেখে নীলের মনে পড়ে গেল এক সময় ওকে অবলম্বন করেও নীল ওর এক পেশে একঘেয়ে ফাঁকা জীবনটাকে নতুন করে বাঁচতে চেয়েছিল। কিন্তু পেখমও বাকিদের মতন বেশ কিছুটা কাছে এসেই খামখেয়ালি মিশে যায় নিরিবিলি নিশ্চুপ কোনো ছায়ায়, যেখান থেকে আর ফিরে আসেনি। কি রে, মুখটা কিরম বুদ্ধিজীবীদের মতো বাংলার পাঁচ করে এখানে একা একা বসে আছিস? এনিথিং রং? এক মনে পেখমকে দেখতে দেখতে নিজেরই তৈরি করা ফ্যাকাশে ভাবনার জগতে হারিয়ে গিয়েছিল নীল। এমনি পোষাচ্ছে না মানে? সত্যি করে বলতো, ঝগড়া হয়েছে তুলিকার সাথে? এই তোদের একটা সমস্যা জানিস তো, যাই হোক না কেন সব কিছুকে ওই প্রেমিক প্রেমিকা মিষ্টি প্রেমের দুষ্টু ঝগড়ার ক্লিশে প্লটেই ফেলে দিতে হবে। কেন ভাই, লাইফে কি অন্য কোনো কারণে ঝাঁট জ্বলতে পারে না? না, সে হতেই পারে। অ্যাকচুয়ালি কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তোর মুখটাই এত হোপলেসলি রোম্যান্টিক মার্কা, সবার আগে ওই প্লটটাই মাথায় চলে আসে। বুঝলাস না? ভাল লাগছে না? আচ্ছা বেশ বেশ বেশ, চল ওদের সাথে গিয়ে ছবি তুলবি। চল দেখ সৌম্য ওখানে দাঁড়িয়ে কেমন আজকে দিনও স্ত্রীকে ঝাড়ি মারছে। এই শোন, ওটাকে না ঝাড়ি মারা বলে না, ওটাকে মন থেকে দেখা বলে। সব কিছুকে তো স্টিরিওটিপিক্যাল ওয়েতে জেনারেলাইজ না করাটাই ভালো। খেপে যাচ্ছিস কেন ভাই? আই এম জাস্ট কিডিং। চল না, ছবি তুলবো তো। প্রথমত আমি কোনো দিক থেকেই তোর ভাই না, দ্বিতীয়ত আই ডোন্ট লাইক ফটোগ্রাফস। প্রথম দাবিটা তো একেবারে লজিক্যাল, মেনে নিলাম, কিন্তু দ্বিতীয়টা না পুরো মাথার উপর দিয়ে গেল। উইল ইউ প্লিজ এক্সপ্লেইন? আমার মনে হয় এই ছোট ছোট মুহূর্তগুলোকে, স্মৃতিগুলোকে ফ্রেমবন্দি না করাই ভালো। এটা কি হয়, আমরা পরে ওই ছবিগুলোকে দেখে সেলফিশলি নস্টালজিক হয়ে পড়ি। যাদের সাথে পরে আর কোনো টাচও হয়তো থাকবে না, তাদের কথা ভেবে বোকার মতো মন খারাপ করি, ইমোশনালি ডিরেলড হয়ে যাই। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি অতীতে বাঁচা আর পছন্দ করি না। অভিজ্ঞতায় বুঝেছি, যা কিছু একবার চলে যায় সেটাকে জোর জবরদস্তি করে ধরে না রাখাটাই ভালো। সেটাকে ছেড়ে দিতে হয় for your own betterment. You and your obnoxious ideologies. Seriously. তাহলে এত মানুষ ছবি তুলে অ্যালবাম করে এই মুহূর্তগুলোকে এত জেন্টলি আগলে রাখতো না। বিশ্বাস কর, এইটুকু তো তোর মনে রাখা উচিত, আমি ভিড়ে হাঁটা বরাবরই পছন্দ করি না। আমাকে নিয়ে করা অডিও স্টোরিটা, ওটাও কি তাহলে ডিলিট করে দিয়েছিস? অবভিয়াসলি, তুলিকার সাথে পরিচয় হওয়ার পরপরই। গ্রেট। I must say you have become practical. Well, I am taking it as a compliment. কিন্তু
কিন্তু আমাকে এটা বল, আমার গার্লফ্রেন্ডের নাম যে তুলিকা, তুই জানলি কিভাবে? আমি তো এখনো নামটা রিভিল করিনি। তুই তো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও নেই। হ্যাঁ, কারণ তুই আমায় ব্লক করেছিলিস। আমি আবার সব কিছুই খুব ডিটেলডে মনে রাখি। পুরনো অভ্যাস ছাড়াছাড়িটা আবার আমার চট করে আসে না রে। তাই নাকি? আমি কিন্তু উল্টোটাই জানতাম। নীলে চোখে ফুটে উঠল রাগ মেশানো বহুদিন জমে থাকা বাসি অভিমানের প্রতিচ্ছবি। পেখম অন্যদিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে গেল। দেখ নীল, তখন সময়টা অন্যরকম ছিল। তুই খুব তাড়াহুড়ো করে ফেলেছিলিস। সবে মাত্র আমরা কয়েকটা দিন মিট করেছিলাম। হ্যাঁ, আমি মানছি আমাদের ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হতো। ইভেন ইভেন আই ফাউন্ড ইউ ভেরি কম্প্যাটেবল অলসো, সব দিক থেকেই। তাই বলে তুই এমনভাবে প্রপোজ করলি? তুই তো জানতিস ছোট থেকেই অত অ্যাটেনশন পেতে অভ্যস্ত ছিলাম না আমি। আই রিয়েলি গট স্কেয়ার্ড। নাও দিস ইজ সামথিং নিউ। ইউ গট স্কেয়ার্ড? রিয়েলি? ফর হোয়াট? আমি বুঝে উঠতে পারিনি তখন আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মধ্যে তুই এত ডেসপারেট হয়ে উঠেছিলিস। আই নিডেড সাম টাইম। ও, তার মানে তুই বলতে চাইছিস আমি তোকে সময় দিন? ফর গড সেক পেখম, কাট দ্য ক্র্যাপ। প্রায় 1.5 বছর অপেক্ষা করেছিলাম তোর। তুই তোর মুড অনুযায়ী আমার সাথে যোগাযোগ রাখতিস। বাকি সময়টা আমার উপর দিয়ে কি যেত? ডিড ইউ এভার ওয়ান্টেড টু নো? কতদিন ওরম দম বন্ধ করে বাঁচতাম। রাতে ঘুম আসতে চাইতো না, সারাদিন কন্টিনিউয়াসলি তোর মুখটা চোখের সামনে ভাসত। তোর একটা ফোন কল, একটা টেক্সটের জন্য আমি পাগলের মতো ওয়েট করে থাকতাম। কতদিনও ভাবে চলে? হ্যাঁ প্লিজ, ওই ওই একতরফা প্যার কি তাকাত ঠাকাত, ওসব আমার দ্বারা জাস্ট পসিবল নয়। আই এম নট ব্লেমিং ইউ নীল। আই এম নট আস্কিং যে তুই কেন মুভ অন করলি। আমি জাস্ট এটুকু বোঝাতে চাইছি যে আই ওয়াজ নট রেডি। মাঝে মাঝে ক্লুলেস হয়ে যেতাম। তুই তো জানতিস স্বাক্ষর ব্যাপারটা। তোর কাছে তো কিছু লুকাইনি আমি। I was in blindly love with him and he was just shamelessly using me. তুই তো বুঝিস, ভালোবাসাটা যখনই ওয়ান সাইডেড হয়ে যায় তখন সেই মানুষটার করা সমস্ত অবহেলা, ইগনোরেন্সের পরেও you still hope to get back your love. অপেক্ষাটা তুই একা করছিলিস না নীল, আমিও করছিলাম। সবটুকু উজাড় করেই করছিলাম। শুধু মানুষগুলো হয়তো আলাদা আলাদা ছিল। কথাগুলো বলতে বলতে পেখমের গলা কেঁপে উঠল, চোখটাও ছলছল করছে। নীলও হয়তো আবেগের বশে ধামা চাপা পড়ে যাওয়া কিছু স্মৃতিকে টেনে হিঁচড়ে বের করে এনেছে। আজ এত বছর বাদে এই সময়টাই হয়তো সেটা না করলেও হতো, বা হয়তো নয়। কিছু কিছু প্রশ্নের উত্তর অঙ্কের মতোই জটিল হয়, আবার ধাঁধার মতোই সহজ। আই এম সরি পেখম, আই গট ক্যারিড অ্যাওয়ে। আসলে হ্যাঁ, একটু ক্যাচলা চলছে তুলিকার সাথে। ভুলভাল বকে ফেলেছি। প্লিজ প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ইটস ওকে নীল। এবার যদি তুই ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করিস, তোর কাজলটাও লেপটে যাবে, আর আমারও গণদোলাই খাওয়াটা কিন্তু কেউ আটকাতে পারবে না। নীল পকেট থেকে রুমালটা বের করে পেখমের চোখটা মুছিয়ে দিল খুব সাবধানীভাবে। পেখম এক দৃষ্টি তাকিয়ে রইল নীলের দিকে। সেই প্রথম দিনে ট্রেনে বাড়ি ফেরার মতো যেভাবে তাকিয়েছিল, সেদিন টের পেতে দেয়নি। আজ ধরা পড়ে গেল। কি রে, তোদের কি পেট পুজো করার কোনো প্ল্যান নেই নাকি? গল্প করি কাটিয়ে দিবি? তাড়াতাড়ি চল, বিরিয়ানির লোভ আর সম্বরণ করতে পারছি না আমি। নিশির মতো হাতছানি দিয়ে ডাকছে আমায় আমার প্রথম প্রেম। সৌম্য এসে ওদের মধ্যে দানা বাঁধা গভীর একাত্মতাকে তুড়ি মেরে ভাঙিয়ে দিল।
পেখমও মুহূর্তের মধ্যে নিজেকে সামনে নিল। এতক্ষণ বয়ে যাওয়া ঝড়ের কোনো এক ফোঁটা আঁচও ও পেতে দিল না সৌম্যকে। এই গুণটাই হয়তো মেয়েদের জন্ম থেকেই রপ্ত করা থাকে। হ্যাঁ হ্যাঁ, চল রে, আমারও পেটে ইঁদুর ম্যারাথন দৌড়াচ্ছে। পেখম উঠে গেল সৌম্যর সাথে যাওয়ার জন্য। কিরে, তুই যাবি না? পেট পরিষ্কার হয়নি নাকি? খানিকটা খোঁচা মারার ভঙ্গিতেই সৌম্য নীলের দিকে প্রশ্নটা ছুড়ে দিল। তোরা যা, আমি একটু বাদে আসছি। চল, একসাথে খাবো, চল। পেখমের এরম আবদার রাখার সুযোগ নীল আর হয়তো পরে পাবে কি পাবে না ওর জানা নেই। আজ আজ এই সুযোগ মিস করতে চাইল না নীল। টান নাকি স্রেফ সৌজন্যবোধ, এই প্রশ্নটাও নীলের সিলেবাসের একদম বাইরে। বিরিয়ানিটা কিন্তু খাসা ছিল বল। আই জাস্ট লাভড ইট। দেখ, বিরিয়ানির ক্ষেত্রে আমি খুব বায়াসড। সেটা যেমনই হোক, ক্রিটিসাইজ করতে গায়ে ফসকা পড়ে যায়। পরিস্থিতি গুরুগম্ভীরতা এখন কিছুটা হলেও কমেছে। নীল আর পেখম দুজনেই দাঁড়িয়ে আছে বিয়েবাড়িটির সামনে একটা বন্ধ দোকানের শেডের তলায়। লোকজনের ভিড় এখানে তুলনামূলক কম। এই, একটা সিগারেট হবে? ইয়েস, সন্ধ্যাবেলা এক প্যাকেট কিনে নিয়েছিলাম। দাঁড়া। নীল ওর পাঞ্জাবির বুক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা পেখমের দিকে বাড়ি দিতে গেল। ও, তুই তো আবার লাইটার ছাড়া ধরাতে পারিস না। নীল নিজেই দেশলাইটি সিগারেটটা ধরিয়ে পেখমের হাতে এগিয়ে দিল। একটু সামনে দিয়ে হেঁটে আসলে হয় না? না মানে এখানে আবার কেউ দেখে ফেললে জাজমেন্টাল হতে 1 সেকেন্ডও সময় নেবে না। বেশ, চল, তোকে একটা জায়গায় নিয়ে যাই। আই এম কোয়াইট শিওর তোর মন্দ লাগবে না। কোথায়? বিশ্বাস কর, তোকে কিডন্যাপ করে পালিয়ে নিয়ে যাবো না। সে আমি জানি, তোর তো আবার সেলামের রং লাল। এই দুঃসাহসটা দেখানো তোর দ্বারা হবে না। নীল এবার ভুরু কুচকে পেখমকে কিছু বলতে যাওয়ার আগে পেখম থামিয়ে দিয়ে বলল, কাম ডাউন কাম ডাউন, খিল্লি করছিলাম। প্রতিশোধও নিলাম বলতে পারিস। দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসির চন্মনতা ছড়িয়ে পড়ল রাতের আদুরে হাওয়ার পরতে পরতে। দুজনে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে নির্জন নিঝুম রাস্তার মধ্যে দিয়ে, কথার চালাচালি করতে করতে। এসবে সাক্ষী বলতে ঝাঁপ ফেলা কিছু দোকান, কয়েক ফুট দূরে দূরে দাঁড়িয়ে থাকা বিজ্ঞাপনে জড়ানো ল্যাম্পপোস্ট, আর ঝলমলে গোটা একটা চাঁদ। তোকে একটা কথা জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। নীলের মাথায় অনেকক্ষণ যাবৎ ঘুরপাক খেতে থাকা এই প্রশ্নটাও করেই ফেললো অবশেষে। এই ন্যাকামি করিস না তো, বল। না মানে, খাওয়ার সময় বারবার হোয়াটসঅ্যাপ চেক করছিলিস, কাউকে টেক্সটও করছিলি। কে, বয়ফ্রেন্ড নাকি প্রাক্তন? তুই নোটিসও করেছিস? যা বাবা, পাশে বসে কেউ লুকিয়ে লুকিয়ে বদ্ধপরিকরভাবে ফোন ঘাটলে সেটা চোখে পড়বে না? কারণটা শুনলে তুই হাসবি। বেশ তো, হাসা তো স্বাস্থ্যের পক্ষে ভালো। আচ্ছা, একজন। কে? নীলের গলাটা একটু সাসপিশিয়াস শোনালো এবারে। নামটা নিশ্চয়ই আমি বলবো না, ওটাই আমার কোনো ইন্টারেস্টও নেই। আমি শুধু এইটুকু জানতে চাই, শক্তপোক্ত ভাবেই আছে নাকি ছাড়া ছাড়া ভাবে? হি ইজ নট রেডি টু গিভ কমিটমেন্ট। হাঁটতে হাঁটতে এবার দাঁড়িয়ে পড়ল নীল। এই শোন, আনসার্টেনটি ওয়ার্ডটার প্রতি তোর বিশেষ কোনো দুর্বলতা আছে, তাই না? সত্যি এবার যেন নীলের কথায় খানিক ঠাট্টার আভাস পেল পেখম। যা ওর মেনে নেওয়াটা আর 5টা ইয়ার্কির মতো সহজ না হলেও সত্যিটাকে তো সে অস্বীকারও করতে পারে না। জানি না রে, এমনিতে কেয়ারিং খুব, পজেসিভও, কিন্তু ওই একটা জায়গায় গিয়ে আটকে যায়। হয়তো ভালোবাসে, কিন্তু কিন্তু অনুভূতিটা আমার মতো হয়তো জোরদার নয়, বা হয়তো
সবটাই আমার ইলিউশন? আই ডোন্ট নো। হয়তো আমি আরেকবার ভুল করছি, জেনে বুঝেই। পেখম কথাগুলো কিছুতেই বলতে চায়নি নীলকে। ওর অসহায়তার প্রকাশ ও কিছুতেই নীলের সামনে করতে চায়নি। তাই তো সকাল থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত পেখমের এই অনিশ্চিত সম্পর্কের বিষয়ে একটাও কথাও ও নীলকে বলেনি। কিন্তু ওই কতক্ষণই বা নিজেকে অধরা রাখা যায়, বিশেষ করে সেই মানুষটার সামনে যে বেয়াদব কবির মতো চোখের ভাষাও বুঝে নিতে পারে। অন আ সিরিয়াস নোট, একটা জ্ঞান দিতে পারি? নীল গম্ভীর কণ্ঠে বলে উঠল, গো অন। সি পেখম, দিনের শেষে যারা থাকার তারা ঠিক থেকে যাবে। আমি বলছি না আনকন্ডিশনালি, ওগুলো খুব বকিস কথাবার্তা। তবে হ্যাঁ, শর্তটা হলো ভালোবাসার বিনিময়ে নিখাত ভালোবাসা। আর কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি। ইউ আর লাকি নীল, তুলিকা তোকে তোর মতন করে ভালোবেসেছে। আর আমি আমি তো পেয়েও হারিয়েছি। তাই এখন তোমায় নিয়ে স্মৃতির লড়াই জানি, জিতব ভেবেও হারছি প্রতিবারই। আমার আঙুল লিখছে যেন আড়ি। বাহ, দারুণ তো গানটা। তার থেকেও বেশি দারুণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পেখম, সেই জায়গাটা দেখ ভালো করে। পেখম খেয়াল করলো ওর মাথার উপরে মস্ত একটা পলাশ গাছ। ঝাঁকড়া ঝাঁকড়া ফুল ঝুঁকে পড়েছে ওদের দিকে। সেগুলির ফাঁক ফোকর থেকে উকি ঝুঁকি মারছে সাদাটে উজ্জ্বল আলো, যেন ঠিক গাছের একদম উপরের দিকটায় কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে তদারকি করার জন্য। ইটস ইটস জাস্ট মেসমারাইজিং নীল। পেখমের গলা এবার ভেসে উঠল বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যেন সবটাই কোনো বিখ্যাত শিল্পীর আঁকা ছবি। পেখম ওর খুশি চাপতে পারল না। আমি এখানে মাঝে মধ্যেই আসি, আমার বাড়ি তো আরেকটু গেলেই। যখন ভীষণ মন খারাপ হয়, রাতের দিকে একটা সিগারেট ধরেই চলে আসি এখানে। নিজেই বিড়বিড় করতে থাকি একা একা। ভালো লাগে জানিস। এই সময়টা খুব একটা কেউ আসেও না, কেউ জাজ করারও নেই, অর্ডার করারও নেই, অনুরোধ করারও নেই, কেউ নেই। এখানে এলে খুব হালকা লাগে নিজেকে, খুব নিজের লাগে। তোর বাড়ি সামনেই, তাহলে একদিন আসবো রে, সারাদিন থাকবো। তুই রান্না করে খাওয়াবি। মনে আছে যেদিন আমরা শুধু দুজনে মিলে বেরিয়েছিলাম প্রথমবারের জন্য? তুই আলু পোস্ত রান্না করে এনেছিলিস। ওফ, দ্যাট ওয়াজ জাস্ট ইয়াম। যেদিন আবার যাব প্লিজ ওটা করিস। তুলিকাকেও ডেকে নিস, তাহলে আর কোনো কমপ্লিকেশনও থাকবে না। আমরা জমিয়ে আড্ডা দেবো। তোর ফোনে ব্লুটুথ অন করবি একটু? একটা জিনিস পাঠাবো, তোর নাম্বারটা নেই আমার কাছে। কি পাঠাবি রে? ওই গানটা? না, ওটা আমাকে তুলিকায় প্রথম শুনিয়েছিল, তাই ওটা পাঠানো যাবে না। শোনালাম যে এই যথেষ্ট। খুঁজে দেখিস, ইউটিউবেই পেয়ে যাবি। তাহলে কি পাঠাবি? সিবিআইয়ের মতো তদন্ত না করে অন করবি প্লিজ ব্লুটুথটা। নীল যেটা পাঠালো সেটা দেখে পেখম আশ্চর্য রকমভাবে নীলের দিকে তাকালো। সেই তাকানো যেন বিদ্যুতের ঝলকানির থেকেও দ্রুত। এই ছবিটা তো দমদম স্টেশনের সামনে তোলা আমাদের একমাত্র ছবি। তোর কাছে আছে এটা এখনো?
ছিল, তবে এবারে ডিলিট করে দেবো। চাইলে রেখে দিতে পারিস নিজের কাছে। কেন? ডিলিট কেন করে দিবি? তুলিকা জানতে পারলে আপত্তি করবে তাই? নীল প্রশ্নটা স্ব ইচ্ছায় এড়িয়ে গেল। আরও একটা সিগারেট ধোয়াতে ধোয়াতে পেখমকে খুব ক্যাজুয়ালি বলল, এটা শেষ করে ফিরতে হবে। এরপরে না হলে শ্রী বাড়িতে শোয়ার আর জায়গা পাবো না। আমি ভালো নেই দেখে তোর বেশ মজা লাগছে না নীল? খুব মজা লাগছে। পেখমের গলা আরো খানিকটা জড়িয়ে এলো। কোনো রকমে আটকে নিল সে নিজেকে। নীল এসব শুনেও যেন শুনল না। পা দিয়ে ঝরে যাওয়া পলাশ ফুলগুলোকে নাড়তে লাগলো। পেখম নীলের মুখ থেকে কিছু শুনবে বলে তাকিয়ে রইল। সেই আশা বৃথা বুঝে সে ব্যাগ থেকে ফোনটা বার করে মেসেজ চেক করলো। না, কোনো মেসেজ নেই। পেখমের হঠাৎ নিজেকে বড় একা মনে হলো। নীল তখন গাছের দিকে তাকিয়ে আছে। পেখম মুখটা ঘুরিয়ে নিল। তখনই হঠাৎ শুনতে পেল, किसने कहा समय की आंधियों में सिर्फ मकाने टूटते हैं। हमें शौक है, हम तुम्हें अक्सर कहानियों में ढूंढते हैं। जाके पूछो चादरों की सिलवटों से, खत्म होती माचिस की तीलियों से। हमसे सब क्यों रूठते हैं। कहा ना, हमें शौक है, हम अक्सर तुम्हें कहानियों में ढूंढते हैं। ये रात, ये समय, ये हवा, ये फूल और तुम छूट जाओगे कहीं, जैसे हाथ से रेत के दाने छूटते हैं। हमें आदत है, तुम्हारा अक्स हम अक्सर कहानियों में ढूंढते हैं। বেশ কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে রইল পেখম। কিছুক্ষণ একটাও কথা না বলে চুপ করে থাকলো পেখম। বোবার মতো চুপ। যেন মনের মধ্যে বয়ে চলছিল হাজারো কথার নদী, কিন্তু সেই নদী কুল কিনারাহীন, যার দিন নেই, ঠিকানা নেই, বিরতিও নেই। I'm not staying. I have to go, Neil. নীলের দিক থেকে দৃষ্টি সরিয়ে পেখম ক্যাব বুক করার জন্য ফোনের দিকে চোখটা রাখল। কেন? সন্ধ্যা তো বলছিলিস আজ থেকে যাবি, কাল ভোর ভোর রওনা দিবি বলি যে। নীল জ্বলন্ত আতপোড়া সিগারেটটা হাত থেকে ফেলে দিল। না রে, কাল স্কুল অ্যাটেন্ড করতেই হবে। এখানে থাকলে ঘুম হবে না, সারা রাত জেগে কাল স্কুল যাওয়াটা খুব খুব হেক্টিক হয়ে যাবে। তা ঘুমিয়ে পড়বি এখন গিয়ে, থোড়ি আমরা সারা রাত গল্প করব। আমারও তো কাল নাইট ডিউটি। না রে, এই জুতো পরে সারাদিন স্কুলে থাকতে আই ডোন্ট ফিল কমফোর্টেবল। কথাগুলো বলতে বলতেই ফোনের অ্যাপে ক্যাব বুক করে নিল পেখম। মিনিট 5 মধ্যেই এসে পড়বে। রাগ করলি বুঝি? আরে ধুর, অতটা ইম্যাচিওর আমি না। তাছাড়া রাগ করার মতো কিছু বলিসও নি তুই। তোর নাম্বারটা দে। কেন? আমি রিং করে দিচ্ছি তো, বাড়ি পৌঁছে জানিয়ে দিস। আর এটাই তোর হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে কাল গানটা পাঠিয়ে দেবো। আমি খুঁজে নিতে পারবো নীল, চাপ নেই। নাম্বারটা দিবি কি? চিন্তা করিস না, মেসেজ করে আগের মতো বিরক্ত করবো না। নীল গানটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল পেখমকে, সাথে একটা স্মাইলি। জানি না আমাদের আর দেখা হবে নাকি,
জানি না বাড়ি পৌঁছে তুই আমাকে আর কতটা মনে রাখবি। আমি হয়তো রোজকার কাজের প্রেশার, দায়িত্ব, আশেপাশে মানুষদের ভালো রাখার চেষ্টায় আজকের দিনটা, আজকের এই রাতটা শুধু সময় পেলেই মনে করতে পারবো। তাই শেষ কয়টা কথা বলতে চাই তোকে পেখম। নীলের মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য পেখম ঠিক তৈরি ছিল না ঠিকই, কিন্তু মনে মনে অঢেলভাবে চাইছিল যাওয়ার আগে এমন কিছু বলুক নীল, যার জন্য পেখম কোনো রকম দ্বন্দ্ব ছাড়াই ফিরে যেতে পারে। ভাবিস না একটু আগে তো জীবনের কথাগুলো বলে তুই হেরে গেছিস আমার সামনে। হ্যাঁ, এত বছর যাবৎ নাচরবান্ধা ভাবে চাইতাম ঠিকই যে তুই স্বীকার করিস তুই ভুল করেছিস আমাকে অ্যাকসেপ্ট না করে, কিন্তু এখন এটা শোনার পরেও আই এম নট ফিলিং স্যাটিসফাইড। কেন জানি না। ভালো থাকিস রে, প্লিজ ভালো থাকিস। আর নতুন করে কোনো কনফিউশনে স্টাক হয়ে থাকিস না। I honestly want to see you happy, Pekham. চলে যাচ্ছি বলে একটু বেশি সেন্টু খেয়ে যাচ্ছিস বুঝি? ব্যাপারটা একটু ড্রামাটিক হয়ে যাচ্ছে না? অনিচ্ছা সত্ত্বেও বেগম চাপা চাপা হাসিতে নীলকে অতর্কিতে ঠোকার চেষ্টা করল। বাবু মশাই, এন্ডিং ড্রামাটিক होना चाहिए, মেলোড্রামাটিক नहीं। ওই যে কি সুন্দর দক্ষতার সাথে কিছু কিছু অনুভূতিকে নীরবে চাপিয়ে দিতে হয়, নীলের তাও জানে না। ক্যাব এসে দাঁড়িয়েছে ওদের কয়েক হাত দূরত্বেই। পেখম ধীরে ধীরে এগিয়ে দরজাটা খুলে ভিতরে গিয়ে বসল। ছোট্ট করে একটা বিদায় সংবর্ধনা দিবি না? পেখমের এই বলাতে যেন গলা অবধি এসে আটকে ছিল এমন অনেক কথা, যেগুলোর বলে দেওয়ার অধিকার বহু বছর আগেই হয়তো হারিয়ে ফেলেছে নিজেরই তনমনতায়। বাড়ি গিয়ে এটা টেক্সট করে দিস, ভুলে গেলে তোর গালাগাল খাওয়াটা কিন্তু অবধারিত, মনে রাখিস। ও হ্যাঁ, তখন বললি না তো, তুলিকার নামটা জানলি কিভাবে? হোয়াট রাবিশ, ডোন্ট অ্যাক্ট লাইক আ জার্ক নাও। শ্রীর কাছ থেকে খোঁজ নিতাম তো, ওর ছবিও দেখেছি। অ্যান্ড শি ইজ বিউটিফুল নীল, আমার থেকে অনেক বেশি। সাবধানে যাস, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা। হাসি, টাটা। দরজাটা বন্ধ করে দিল পেখম। ক্যাব ছুটতে শুরু করলো নিজের গতিতে। পিছনের জানলার কাছ থেকে পেখম তড়িঘড়ি মাথা ঘুরিয়ে দেখছে সেই নিরিবিলি আলো ছায়ায় নীলকে মিশে যেতে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না কখনো। ইয়ারফোনটা কানে গুজে পেখম ওর প্রিয় গানটা চালিয়ে দিল। ছোটন্ত গাড়িটা একটা একটা করে ছেড়ে আসছে সেই বিয়ে বাড়ি, সেই কাঠপোলের রাস্তা, এই গত 24 ঘন্টার টুকরো টুকরো ফ্ল্যাশব্যাক। শূন্যতার প্রিয় কথাগুলো আবারও আপন ভোলার মতো আওড়াতে লাগলো।
গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভয়েস ফ্রম দ্য ক্রাউড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, মন্দ লাগলেও নির্দ্বিধায় জানান।